হাই সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সাজেশনের এই 7 নম্বর কোশ্চেনটা, যে ফাইন্ড আউট দ্য অ্যান্টি হিরোইক কোয়ালিটিস ইন ব্রুনসলি, অর্থাৎ ব্রুনসলির যে ক্যারেক্টার, ব্লান্সলির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ভেতরে অ্যান্টি হিরোইক যে কোয়ালিটিস বা ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। ব্লান্সলির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আলোচনা করতে বলা হচ্ছে। এই আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ে তোমার যে অনুভূতি হয়েছে, তুমি যতটুকু বুঝেছো সেটার ওপরে, তোমার এই বোঝার ওপরে আর কি। সো এখানে এই ব্লান্সলির ক্যারেক্টারটাই হচ্ছে অ্যান্টি হিরোইক একটা ক্যারেক্টার। সো এখানে ক্যারেক্টার আসুক আর যেটাই আসুক না কেন, তোমরা এই প্রশ্নটা লিখে দিলেই হয়ে যাবে। তো চলো দেখি এখানে কি কি বলছে। এখানে দেখো, ইন্ট্রোডাকশনে যেটা বলছে যে ব্লান্সলি ইজ দ্য লিডিং ক্যারেক্টার অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান। হি ইজ শস মাস্টারপিস, মাউথপিস। বলা হচ্ছে যে এই ব্লান্টসলি, সে হচ্ছে জর্জ বার্নার শয়ের মাউথপিস বা তার মুখপাত্র বলা যেতে পারে। ইন দ্য প্লে হি অ্যাপিয়ার্স অ্যাজ দ্য প্র্যাকটিক্যাল মাইন্ডেড ম্যান, রিয়ালিস্ট, আনইমোশনাল অ্যান্ড শ্রিউড জাজ অফ হিউম্যান নেচার। বলা হচ্ছে যে এই নাটকে এই ব্লান্টসলিকে এখানে আমরা দেখতে পাচ্ছি, সে একজন প্র্যাকটিক্যাল মাইন্ডেড ম্যান, সে অনেক বাস্তববাদী, আনইমোশনাল, তার আবেগ ওরকম নাই, এবং খুবই দক্ষ একজন জাজ, হিউম্যান নেচারকে, মানুষের যে প্রকৃতি, সে প্রকৃতিকে সে জাজ করতে পারে, এরকম খুবই চালাক চতুর এবং দক্ষ একজন জাজের ভূমিকায় আর কি এখানে। থ্রু হিমস শ এক্সপ্রেসেস হিজ ওন আইডিয়াস অ্যাবাউট ওয়ার অ্যান্ড লাভ। তার মাধ্যমে, অর্থাৎ এই ব্লান্টসলির মাধ্যমে, জর্জ বার্নার্ড শ সে তার নিজস্ব যে আইডিয়া, বিশেষ করে লাভ এবং যুদ্ধ সম্পর্কে, সেটা তিনি এক্সপ্রেস করেছেন। শ মেক্স হিম অ্যান আনহিরোইক হিরো অফ দ্য প্লে। এই প্লের একটা আনহিরোইক হিরো হিসাবে তিনি তাকে তৈরি করেছেন বা তাকে উপস্থাপন করেছেন ব্লান্টসলিকে। ব্লান্টসলি ইজ এ প্রফেশনাল সোলজার হু ফাইটস ফর মানি। বলা হচ্ছে ব্লান্টসলি সে একজন প্রফেশনাল সোলজার, যোদ্ধা, এবং যে কিনা টাকার জন্যই এই চাকরিটা করে বা টাকার জন্যই সে যুদ্ধ করে। In the Serbo-Bulgarian War, he fights for the Serbians, but he is a Swiss. বলা হচ্ছে যে সার্বো বুলগেরিয়ান যে যুদ্ধ, সেই যুদ্ধে সে সার্বিয়ানদের পক্ষে ফাইট করে, যুদ্ধ করে, কিন্তু আদতে সে একজন সুইজারল্যান্ডের অধিবাসী, অর্থাৎ সুইস। অ্যাজ আ প্রফেশনাল সোলজার হি জাজেস ওয়ার অ্যান্ড সোলজারিং ফ্রম দ্য প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ। প্রফেশনাল সোলজার হিসেবে তিনি যুদ্ধকে এবং সোলজারিংকে তিনি প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি জাজ করেন, বিচার করেন বা বিবেচনা করেন। সো হি সেইস, সুতরাং তিনি বলছেন যে আই ফাইট হোয়েন আই হ্যাভ টু, আমি যুদ্ধ করি যখন আমাকে যুদ্ধ করতে হয় তখন। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু গেট আউট অফ ইট হোয়েন আই হ্যাভেন টু। বলছে যে, এবং আমি খুবই খুশি যে আমি এটা থেকে বেরিয়ে আসতে পেরেছি যখন আমার এটা দরকার ছিল আর কি, বা আমাকে যুদ্ধ করার দরকার ছিল না, সে সময় আমি যে বেরিয়ে আসতে পেরেছি, এই ব্যাপারে আমি খুবই খুশি। হি থিঙ্কস দ্যাট সোলজার্স আর লাইক অর্ডিনারি ম্যান সাবজেক্ট টু কমন হিউম্যান ফ্রেইলটিস। তিনি মনে করেন যে সোলজাররাও সাধারণ মানুষদের মতো, এবং তাদেরও কিছু হিউম্যান ফ্রেইলটিস, যেটা মানুষের যে মিস্টেক বা ভুলগুলি সাধারণ মানুষের যেমন থাকে, তেমনি এই সোলজারদেরও থাকে। সো সোলজার্স আর অ্যাফ্রেড টু ডাই। সুতরাং সাধারণ মানুষের মতো সোলজাররাও মৃত্যুকে ভয় পায়। অ্যান্ড মোস্ট অফ দ্য সোলজার্স আর বর্ন ফুল। এবং ম্যাক্সিমাম সোলজাররাই অনেক বোকা হয়ে থাকে, এটার কথা বলছে। হি ভ্যালুজ ফুড মোর দেন অ্যামিউনিশনস ইন দ্য ব্যাটেল ফিল্ড। সে খাবারকে বেশি মূল্য দেয় যুদ্ধক্ষেত্রে, এই গোলা বারুদের চেয়ে, অ্যামিউনিশনের চেয়ে। টু হিম ফুড সেভস এ সোলজার ইন দ্য ব্যাটেল ফিল্ড ফ্রম স্টারভেশন। তার কাছে বা তার মতে যে খাবার একটা সোলজারকে যুদ্ধক্ষেত্রে ক্ষুধার্ত হওয়া থেকে বাঁচায়। অ্যামিউনিশনস ইজ নেসেসারি টু ব্রিং দ্য এনিমিস আন্ডার কন্ট্রোল, বাট ফুড ইজ এসেন্সিয়াল টু গেট দ্য সাফিসিয়েন্ট স্ট্রেংথ অফ ফাইটিং হিরোইক্যালি ইন দ্য ব্যাটেল ফিল্ড। ব্লান্সলির মতে যে গোলা বারুদ এইটা শত্রুদেরকে কন্ট্রোল করতে সাহায্য করে বা দরকারি, কিন্তু খাবার এটা খুবই প্রয়োজনীয়
মানে হিরোদের বা সোলজারদের হচ্ছে সাফিসিয়েন্ট পর্যাপ্ত যে শক্তি, সে শক্তি পাওয়ার জন্য, বিশেষ করে যুদ্ধ করার সময়। সো হি ইজ প্র্যাকটিক্যাল মাইন্ডেড। সো এই দিক দিয়ে তিনি হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ডেড। তাহলে আমরা তার যে একটা কোয়ালিটির আমরা যেমন সবার উপরেই দেখলাম যে এই ইন্ট্রোডাকশানে যেমন প্র্যাকটিক্যাল মাইন্ডেড, রিয়েলিস্ট, আনইমোশনাল, শ্রিউড জাজ। সো এইগুলার একটা আমরা পেলাম, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ডেড। এইটার আলোচনা রয়েছে এইটুকুর ভেতরে। হি কিউরস অফ রাইনাস রোমান্টিক ভিউস অ্যাবাউট ওয়ার অ্যান্ড সোলজারিং। তিনি রাইনার যে যুদ্ধ এবং সোলজারিং সম্পর্কে যে রোমান্টিক ভিউটা রয়েছে সেটাকে তিনি সারিয়ে দিচ্ছেন, মানে সেই ডিফেক্টটাকে তিনি সারিয়ে দিচ্ছেন। টু শ্যাটার হার রোমান্টিক নোশনস হি গ্র্যাজুয়ালি টেলস হার হোয়াট ইজ ট্রু অ্যাবাউট লাইফ অ্যান্ড ওয়ার। তিনি এই রাইনার যে রোমান্টিক যে ধারণাগুলি রয়েছে সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য তিনি যুদ্ধ এবং লাইফ সম্পর্কে যে ট্রু, হোয়াট ইজ ট্রু, অর্থাৎ যে বিষয়টা সত্য সেটা তিনি গ্র্যাজুয়ালি তাকে বলতে থাকেন। বাট দ্য গ্রেটেস্ট ব্লো হি হিটস ইজ হিজ ডিসক্রিপশন অফ দ্য ক্যাভালরি চার্জ হেডেড বাই সার্জিয়াস। কিন্তু সবচেয়ে বড় যেই জিনিসটা তাকে হিট করে অর্থাৎ এই রায়নাকে, সেটা হচ্ছে যে ব্লান্সলি যখন সার্জিয়াসের ক্যাভালরি চার্জ অর্থাৎ অশ্বারোহী বাহিনী দিয়ে আর্টিলারি বাহিনীর এগেনস্টে যে চার্জ তিনি করেছেন সেটার যখন ডেসক্রিপশনটা দেওয়া হয়, তখনই এই আমাদের এই গল্পের যে নায়িকা অর্থাৎ রায়না সে হিট খায় প্রথমে, মানে সে শক খায়। He tells her that Sergius acts as an utter fool in leading a cavalry charge against a battery of machine guns. তিনি বলেন, অর্থাৎ ব্লান্টসলি এই রায়নাকে বলছে যে সার্জিয়াস তার যে হিরো আর কি, এই ব্লান্টসলি প্রেমে পড়ার আগে আর কি, তার যে হিরো সে একটা বোকার মতো কাজ করেছে, কি জন্য সে সাধারণ অশ্বারোহী বাহিনী নিয়ে সে গোলা বারুদ সম্পন্ন ব্যাটারি চালিত মেশিন গানের এগেনস্টে সে যুদ্ধ করতে গেছে। While advancing towards the artillery, Sergius looked like a romantic hero of an opera. বলা হচ্ছে যখন এই ক্যাভালরি যে বাহিনীটা সেটা নিয়ে আর্টিলারি বাহিনীর এগেনস্টে যখন সার্জিয়াস যুদ্ধ পরিচালনা করছিল, তখন তাকে রোমান্টিক হিরো হিসেবে মনে হচ্ছিল, একটা অপেরার রোমান্টিক হিরো। অর্থাৎ আমরা যেটা জানি আমাদের দেশে অপেরা বলতে তোমরা বলতে পারো যে যাত্রাপালা টাইপের এই জাতীয় যে নাটকগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে। তো এইসব নাটকের যে হিরোরা তাদের যেরকম খুবই তুচ্ছ-তাচ্ছিল্য বা তাদের তেমন কোয়ালিটি থাকে না বা তাদের ওই রকমের কোনো মান নেই, তো সেই রকমের একটা কাজ করেছেন সার্জিয়াস, সেই রকমের একটা হিরো, মানে তাকে সেই হিরোর সাথে তুলনা করা হচ্ছে। ইন হিজ অ্যাটাকিং দ্য আর্টিলারি হি অ্যাপিয়ার্স। এই জিনিসটা একবারে কোনোদিনই সোজা করতে পারলাম না, যখন লেফটে দিই তখন রাইটে হয়ে যায়, যখন রাইটে দিই তখন লেফটে হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম, বলছে যে ইন হিজ অ্যাটাকিং দ্য আর্টিলারি হি অ্যাপিয়ার্স a ludicrous as Don Quixotic, because if the Serbians had the right kind of ammunition, the Bulgarians could be massacred. যখন এই অশ্বারোহী বাহিনী নিয়ে কামানের গোলাবারুদের সামনে সার্জিয়াস সে তার যুদ্ধ পরিচালনা করছিল, সে যখন ঝাঁপিয়ে পড়ল তখন তাকে একটা লুডিক্রাস হাস্যকর একটা ব্যক্তি, বিশেষ করে ডন কুইক্সোটিক্সের মতো লাগছিল। কারণ এই সার্বিয়ানদের সাথে সে যখন যুদ্ধ করছে তখন যদি সার্বিয়ানদের কাছে সঠিক গোলা বারুদ যদি থাকতো, মানে ওইগুলো যদি ফুটতো যেগুলো তাদের কাছে ছিল সেগুলো যদি তারা ফাটাতে পারতো, তাহলে কি বুলগেরিয়ানরা একেবারে মানে ম্যাসাকার্ড হয়ে যেত, তাদের উপরে গণহত্যা চলতো আর কি। তাহলে though sometimes he appears to be coarse and uncivilized, he is a thorough gentleman. যদিও তাকে অনেক সময় মনে হচ্ছিল যেন সে একজন স্যাভেজ টাইপের লোক এবং আনসিভিলাইজ টাইপের লোক, এবং তারপরে সে একজন পরিপূর্ণ জেন্টেলম্যান। হি টেক্স দ্য প্রফেশন অফ রাইনাস
takes the possession of Raina's clock and keeps her only in her nightgown. He takes the possession of Raina's clock. সে রাইনার যে ঘড়ি সেই ঘড়িটা নিজের কাছে রাখে। সরি, এখানে আমি একটু ভুল বলেছিলাম। এই যে ক্লক বলতে এখানে ক্লক বলতে চাদর, এটাতে আমি পড়তে ভুল করছিলাম আর কি। ক্লক বলতে এখানে যে হাত মানে ঘড়ি তা কিন্তু না। তো বলা হচ্ছে হি টেক্স দ্য পজিশন অফ রাইনাস ক্লক, সে রাইনার যে চাদর সে চাদরটা নিয়ে নেয়, অ্যান্ড কিপস হার অনলি ইন হার নাইট গাউন, এবং সে তাকে তার শুধুমাত্র যে নাইট গাউন যে পরে আছে সে সেটাতেই তাকে মানে ছেড়ে দেয়, মানে চাদরটা কেড়ে নেওয়ার পরে তার গায়ে শুধুমাত্র তার নাইট গাউনটা ছিল। ইট সিমস টু বি কোয়ার্স, এটা দেখতে খারাপ দেখায়, অশালীন দেখায়, বাট হি ডিড সো অনলি টু সেভ হিজ লাইফ, কিন্তু সে এটা করেছে শুধুমাত্র তার লাইফটাকে বাঁচানোর জন্য। মানে এখানে ব্লান্সলির কথা বলা হচ্ছে। ব্লান্সলি যখন তার বেড চেম্বারে ঢুকে শুরুতে পালিয়ে আসার পরে তখনকার কথা বলা হচ্ছে। When he finds no use of the clock to him, he gives it to her so that she may appear in proper dress before the soldier. আচ্ছা, যখন সে দেখলো যে এই ক্লকের আর কোনো ইউজ নেই, অর্থাৎ রায়নাকে সে শান্ত করতে পেরেছে, তখন সে রায়নাকে এই ক্লকটা ফিরিয়ে দেয়, এবং যাতে করে সে ভালোভাবে মানে ড্রেসটা ঠিক করে সোলজারের সামনে দাঁড়াতে পারে, এরকম একটা এই জন্য আর কি। When he realizes that his words about Sergius have hurt her feelings, he expresses his sorrow. যখন ব্লান্সলি বুঝতে পারে যে সার্জিয়াস সম্পর্কে কথা বলার কারণে, মানে সার্জিয়াস সম্পর্কে রিয়েল কথা বলার কারণে রায়না কষ্ট পাচ্ছে, তখন সে আসলে নিজেও দুঃখ প্রকাশ করে। When Raina offers him her hand, he requests her not to touch his hand because he needs a wash first. আচ্ছা, যখন রায়না তার হাত ধরতে যায়, এই ব্লান্সলির হাত ধরতে যায়, তখন ব্লান্সলি বলে যে তার হাত অপরিষ্কার হয়েছে, তার আগে এটাকে ওয়াশ করতে হবে, সো আগে যেন তাকে টাচ না করে। Being touched by his decency, Raina exclaims, "That is very nice of you. I see that you are a gentleman." কিন্তু তারপরেও রায়না তাকে টাচ করে, এবং সে ভদ্রতার সহিত রায়না এখানে এক্সক্লেইম করে যে মানে বলে আর কি যে এটা খুবই ভালো যে আমি দেখছি যে আপনি একজন জেন্টলম্যান, মানে ব্লান্সলির উদ্দেশ্যে এই কথাটা বলে। এটা শুরুতেই যখন বেড চেম্বারে ঢোকার পরে রায়নার চাদরটা খপ করে ওটা নিয়ে নেয় যাতে করে রায়না চিল্লাচিল্লি না করে, এরকম একটা বিষয়। ব্লান্সলি হ্যাজ দ্য পাওয়ার অফ জাজিং হিউম্যান নেচার। ব্লান্সলি মানুষের যে নেচার, সেই নেচার জাজ করার একটা পাওয়ার রয়েছে তার। হি সিজ থ্রু দ্য রিয়েল নেচার অফ সার্জিয়াস, সে সার্জিয়াসের যে রিয়েল নেচার সে সেটা দেখে। হোয়েন শি টেলস হিম দ্যাট শি হ্যাজ টোল্ড টু লাইস ইন হার হোল লাইফ, হি ডাজন্ট বিলিভ হার। যখন রায়না বলে যে সে তার লাইফে শুধুমাত্র 2টা মিথ্যা কথা বলেছে, তখন ব্লান্সলি তাকে বিশ্বাস করে না। হি টেলস হার দ্যাট শি হ্যাজ নট জাস্ট টোল্ড 2 লাইস বাট শি হ্যাজ বিন টেলিং ফ্রিকুয়েন্ট লাইস ইন হার লাইফ। সে তাকে বলে যে না, সে শুধুমাত্র যে 2টা মানে মিথ্যা কথা বলেছে এটাই না, বরং সে তার লাইফে ফ্রিকুয়েন্টলি সে মিথ্যা কথা বলে যাচ্ছে। টু দিস রায়না ওয়ান্ডার্স, এটাতে রায়না আর কি অবাক হয়ে যায়। হাউ ডিড ইউ ফাইন্ড মি আউট, এবার সে বলে যে তুমি আমাকে কিভাবে বুঝলে যে আমি অনেক মিথ্যা কথা বলছি। এটুকু কোটেশন আর কি। He understands Nicola at a glance and takes him to be the ablest man in Bulgaria. সে নিকোলাকে এক দেখাতেই বুঝতে পারে এবং টেক্স হিম টু বি দ্য অ্যাবলেস্ট ম্যান ইন বুলগেরিয়া, এবং তাকে এই বুলগেরিয়ার সবচেয়ে সমর্থবান ব্যক্তি হিসেবে মানে নিতে চায় বা বলে। His observation of Petkov's dependence upon his wife even in military matters is correct. তার যে অবজারভেশন মেজর পেটকভ সম্পর্কে, যে তার মেজর পেটকভ তার ওয়াইফের ওপর নির্ভরশীল, এবং মিলিটারি বিভিন্ন ম্যাটারেও বিভিন্ন বিষয়েও ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও সে তার বইয়ের উপর নির্ভরশীল। তো এই যে অবজারভেশন এটাও কারেক্ট। He has also fully understood
দ্য ওয়ার্কিং অফ সার্জিয়াস মাইন্ড, সে ফুললি বুঝতে পারে যে সার্জিয়াসের মনে কি ঘটতেছে বা কি চলছে এটা। বাট দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন ইন হিজ ক্যারেক্টার, কিন্তু তারপরেও তার ক্যারেক্টারে কন্ট্রাডিকশন রয়েছে। কন্ট্রাডিকশনটা কি? ইট ইজ হিজ ইনকারেজেবল লাভ ফর রোম্যান্স অ্যান্ড অ্যাডভেঞ্চার হুইচ হি কলস অ্যান incurably রোমান্টিক ডিসপোজিশন। কিন্তু তারপরেও তার যে লাভের ক্ষেত্রে রোমান্স এবং অ্যাডভেঞ্চারের বিষয়ে তার যে লাভ আছে, এখানে একটা আমরা হচ্ছে অসঙ্গতি দেখতে পাই। এবং সে যখন বলে আর কি যে একটা ইনকিউরেবলি রোমান্টিক ডিসপোজিশন, অর্থাৎ লাভের ক্ষেত্রে এটাকে রোমান্টিক ডিসপোজিশন সে বলে। ইজ দিস ডিসপোজিশন হুইচ হ্যাড লেড হিম টু বিকাম এ প্রফেশনাল সোলজার। বলা হচ্ছে যে এইটাই তার হচ্ছে ওই সেই ডিসপোজিশন বা ওই স্বভাব যেটা তাকে নিয়ে গেছে এই প্রফেশনাল সোলজার হওয়ার জন্য। হি সেজ দ্যাট হি র্যান অ্যাওয়ে ফ্রম হোম টুয়াইস হোয়েন হি ওয়াজ এ বয়। সে বলছে যে সে ছোটোবেলায় দুইবার বাড়ি থেকে পালিয়ে গেছে। হি জয়েন্ট দ্য আর্মি ইনস্টেড অফ হিজ ফাদার্স বিজনেস, সে তার বাবার বিজনেসে জয়েন না করে সে আর্মিতে জয়েন করেছে। He climbed the balcony of the Petkov house instead of taking shelter in the nearest underground room. সে কাছের আন্ডারগ্রাউন্ড রুমে গিয়ে পালিয়ে না থেকে সে মেজর পেটকপের বেলকুনি বেয়ে ওপরের দিকে উঠেছে। Again he came back secretly to the house to have a look at the young lady instead of sending the court by any other man of his own age. বলা হচ্ছে যে এগেইন সে কাম ব্যাক, সে ফিরে আসে খুবই গোপনীয়তার সহিত এই বাড়িতে, বিশেষ করে রায়নার বাড়িতে, এবং তাকে দেখতে এবং একই সঙ্গে সেই কোট ফিরিয়ে দিতে। সে এইটা করেছে, ইভেন সে তার মতোই অন্য কাউকে দিয়ে কোটটা ফিরিয়ে দিতে মানে পাঠায়নি, অন্য কাউকে পাঠায়নি। তো এইগুলোই হচ্ছে কন্ট্রাডিকশন। সে একই সঙ্গে লাভ সম্পর্কে সে রিয়েলিস্টিক অ্যাটিটিউড দেখাচ্ছে, বলছে যে লাভের বা রোমান্টিক যে অ্যাটিটিউড সেটা সে রিমুভ করছে বা সেটা সে প্রত্যাখ্যান করছে, বাট একই সঙ্গে সে আবার নিজেই কিন্তু এইটার ভেতরে ডুবে আছে ভালোবাসার মধ্যে। সো এইটা মূলত এইখানে একটা কন্ট্রাডিকশন শো করানো হয়েছে। Though he has an incurably romantic disposition, he is a hardened realist and an expert soldier. বলা তো যদিও তাকে বলা হয় হচ্ছে যে তার ভেতরে এই রোমান্টিক যে ডিসপোজিশন সেটা রয়েছে, কিন্তু তারপরেও সে হচ্ছে একজন রিয়েলিস্ট বাস্তববাদী এবং একজন এক্সপার্ট সোলজার। হি পন্ড পেটকফস ওল্ড কোট টু মেক শিওর অফ ইটস সেফ কিপিং। সে মেজর পেটকপের যে ওল্ড কোট সেটা পন্ড করে, সে বন্ধক নেয় এরকম, টু মেক শিওর অফ ইটস সেফ কিপিং, এবং সে এটাকে সেফলি যাতে কিপ করতে পারে এই জন্য সে বন্ধক নেয়। হি হেল্পস পেটকফ ইন দ্য ডিসপোজাল অফ 3 রেজিমেন্টস। 3টা রেজিমেন্টসের ডিসপোজালের জন্য সে মেজর পেটকফকে হেল্প করে। He is so practical that even the news of his father's death doesn't affect him. সে এতটাই প্র্যাকটিক্যাল যে ইভেন তার বাবার মৃত্যুর সংবাদও তাকে এফেক্টেড করে না। ইটস ফর হিজ প্র্যাকটিক্যাল সেন্স, এটা তার প্র্যাকটিক্যাল সেন্সের কারণে রায়না ইজ গ্র্যাজুয়ালি ড্রন টু হিম। রায়না গ্র্যাজুয়ালি তার দিকে আকর্ষিত হতে থাকে, তার প্র্যাকটিক্যাল যে জ্ঞান, প্র্যাকটিক্যাল যে নলেজ সেইগুলোর কারণে বা প্র্যাকটিক্যাল সেন্সের কারণে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে দাস ব্লান্সলি ইজ দ্য মোস্ট লিভিং ক্যারেক্টার ইন দ্য প্লে। হি ইজ আ প্র্যাকটিক্যাল ম্যান হু হ্যাজ নো ইলিউশনস অ্যাবাউট লাইফ অ্যান্ড ওয়ার্ক। বলছে যে এই দিক দিয়ে ব্লান্সলি হচ্ছে একটা লিভিং ক্যারেক্টার এই নাটকের, এবং সে হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল মানুষ, তার লাইফ এবং ওয়ার সম্পর্কে যে কোনো রকম আলাদা ইলিউশন থাকা সেটা নেই। হি রিপ্রেজেন্টস শস রিয়েলিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস লাভ অ্যান্ড ওয়ার। সে জর্জ বার্নার্ড শরের যে রিয়েলিস্টিক অ্যাটিটিউড লাভ এবং ওয়ারের ক্ষেত্রে সেটা সে শো করেছে। হিজ কনভারসেশন ইজ ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড বাই মিনস
of his forcible arguments, he cures Raina and Sergius of their romantic views about war. বলা হচ্ছে যে তার কনভারসেশন খুবই ফ্যাসিনেটিং, খুবই আকর্ষণীয়, এবং তার এই কনভারসেশনের মাধ্যমেই সে আর্গুমেন্ট শো করে এবং রায়না এবং সার্জিয়াসের যে ভালো রোমান্টিক যে ডিসপোজিশন বা রোমান্টিক যে আহ, মানে সেন্স অফ উইকনেস যেটা, সেগুলোকে সে কিউর করে, সেগুলোকে সে ঠিক করে দেয়। সো এই হচ্ছে এই প্রশ্নটা। এই প্রশ্নটাতে সাজেশ কোটেশন দিতে হবে। কোটেশন যদি ছোট ছোট দুটো কোটেশন আছে, কোটেশন তোমরা নাটকের ভেতরেই তোমরা বিভিন্ন জায়গা থেকে পাবে, সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে বা নাটকটা একটু পড়তে হবে। প্লে যেটা রয়েছে সেটা, এটা খুব বেশি বড় প্লে না, ছোট প্লে। প্লেটা লাইন বাই লাইন একটু দেখে নিয়ে কোন জায়গাটা কোথায় সেট করা যায় এটা তোমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমি তো বলেছি যে আমি কয়েকটা হয়তো নোট দিব, তো সেক্ষেত্রে আমি যখন দিব, যদি এই প্রশ্নটা নিয়ে নোট করি তখন তো সেখানে থাকবে। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে, আর সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।